দুইজন গিয়েছেন, দুইজনের বক্তব্য দিয়েছেন এবং আইএসপিআর দেখ বা নেত্র নিউজ দেখ, যদি 3টা বক্তব্য কিন্তু আছে। তো যদি ধরে নেই যে দেখাটা হয়েছে, সাক্ষাৎটা হয়েছে, তো এমন না যে হাসনাত সার্জিস জোর করে সেনাপ্রধানের সাথে বসেছেন। সেনাপ্রধানও বা বসলেন কেন দুইজন ছাত্র নেতার সাথে বা দুইজন একটা রাজনৈতিক দলের দুইজন নেতার সাথে? এই প্রশ্নটাও কিন্তু থাকে যে উনি কোন অফিসিয়াল ডেকোরামে এই দুজনের সাথে শুধু বসলেন। সেনাপ্রধানের কেউ নেই তো এখানে, তার পক্ষের লোক। আমরা সে আলোচনা বাদ দিলাম, আপনাদের এখান থেকে গেল। এটা হচ্ছে না, আমি জাস্ট বললাম যে এই প্রেক্ষাপটটাও আছে যে শুধু এই দুজন গিয়ে ফোর্সফুলি বসে নাই। এই পুরো ল্যান্ডস্কেপটা যদি আপনি দেখেন যে গণ অভ্যুত্থানের উপরে দাঁড়ানো এখন বাংলাদেশ, এবং আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে মাত্র 7 মাসের মাথায় আমরা এই কথাগুলা বলছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, যে আওয়ামী লীগ হচ্ছে শুধু এই জুলাই হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ না, এর আগে পিলখানা, শাপলা এবং বিভিন্ন আধিপত্যবাদ বিরোধী যেসব আন্দোলন ছিল সেসবে হত্যাকাণ্ড, ব্যাংক লুট, 3টা জাতীয় নির্বাচন পুরো একদম অবৈধ করা দিয়ে পুরো 15 বছরের তাদের একটা সফল সাম্রাজ্য, স্বৈরতন্ত্র তারা খুব সফলভাবে এস্টাবলিশ করেছিল। আমরা কিন্তু এই পুরোটার পরে 7 মাসের মাথায় তাদেরকে আবার আনার কথা বলছি। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এর মাঝখানে কিন্তু যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে বিভিন্ন ষড়যন্ত্র আছে বা গুঞ্জন গুজব, এসবে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে অত এগুলোকে যুক্তিতে দাঁড় করাতে চাই না, কিন্তু আপনি দেখেন কয়েকটা পক্ষ কিন্তু একই টোনে কথা বলছে। হ্যাঁ, তো এখানে আমাদের মধ্যে এই অভ্যুত্থানটা শুধু এই স্বৈর শাসকের বিরুদ্ধে ছিল না বা হাসিনার বিরুদ্ধে ছিল না, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল না, এই ফ্যাসিবাদ ব্যবস্থাটার বিরুদ্ধে ছিল, এবং এই ভারতীয় আগ্রাসন থেকে যে আমাদের একটা মুক্তি, এই যে আধিপত্যবাদ যে একটা শক্তি বাংলাদেশে ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল, আমাদের বলতে গণ অভ্যুত্থানের একটা শক্ত অবস্থান ছিল। কিন্তু দেখেন এখন আবার কিন্তু এই শক্তিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি কিন্তু বিভিন্ন জনের বক্তব্যে কিন্তু এটা টের পান। কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে 7 জানুয়ারিতে বলল যে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এখন তারা বলছেন যে নির্বাচন না আসা পর্যন্ত তাদের কোনো বোঝাপড়া হবে না, তাদের কোনো সমন্বয় হবে না। সেনাপ্রধান অন্তত 3 বার বলেছে। এবং শুধু তারা ছাড়া কিন্তু আমরা দেখছি যে পুরো বহির্বিশ্ব কিন্তু এখন বাংলাদেশের দিকে, সেই জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আপনার ইলন মাস্কের স্টারলিংক এবং সোলার প্যানেল, এবং সামনে চীনে যাবেন, এবং আমরা দেখছি যে খুব উল্লেখযোগ্য বিভিন্ন ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কগুলা, এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আমাদের দেশে আসছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা এবং সম্প্রদায় কিন্তু আমাদের দিকে গত 7 মাসে তীব্রভাবে ঝুঁকে গেছেন এবং সহযোগিতা করছেন, এবং আমাদের এই স্বৈরতন্ত্র থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে কিন্তু পজিটিভলি দেখছেন, আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে শুধু একটা জায়গা থেকে এটার ব্যাপারে গত 7 মাস আগেও যেরকম ছিল ওই টোনটা নাই। এবং সেনাপ্রধান যখন ওয়ার্নিং দেয় যে সার্বভৌমত্ব বাধার সম্মুখীন বা একটা আশঙ্কা যখন উনি সার্বভৌমত্ব নিয়ে প্রকাশ করেন, তখন কিন্তু আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগে যে সেনা বাহিনী বা আর্ম ফোর্সের দায়িত্ব হচ্ছে কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদেরকে ওয়ার্ন যখন করে যে এনাফ ইজ এনাফ বা একটা টোন যখন দেয়, তখন কিন্তু আমাদের মধ্যে এই আশঙ্কাটা আবার জাগে। এবং আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে এটা আসলে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, সেনাবাহিনীর কিন্তু যারা জুনিয়র অফিসার ছিলেন, কমান্ডার ছিলেন, সিপাহী ছিলেন, জওয়ান ছিলেন, ইভেন আমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধব পরিচিত যারা ছিলেন, তারা কিন্তু সবাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা কিন্তু তাদেরকে দেখি, এবং তাদের মুভমেন্ট, তাদের কথাবার্তা, চলাফেরাটাও কিন্তু এরকম ছিল। কিন্তু আপনি দেখেন পিলখানা হত্যাকাণ্ডের পরে পিলখানায় কিন্তু সব চৌকস সেনা অফিসার, সিনিয়র অফিসারদেরকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। এরপরে এই 15 বছরের একটা শাসন, উনি যেটা বললেন আপনি যেটা বললেন যে এর আগে কিন্তু কেউ ইনক্লুসিভনেসের কথা বলে নাই, তাহলে এই আর্মি বা এই আর্ম ফোর্সটাই কিন্তু এক ধরনের এই হাসিনারি পার্টনার ছিল বা বিভিন্ন অপকর্মের সাথী ছিল, এটার তো বিভিন্ন প্রমাণ আছে, সেই আয়নাঘর থেকে শুরু করে সবকিছু, ইভেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তাহলে কিন্তু একটা আশঙ্কার জায়গা কিন্তু আমাদের মধ্যে 7 মাসের মাথায় থাকা। একদিকে হচ্ছে আমরা যেখানে গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়ায় আমরা নতুন দিকে যাওয়ার কথা বলছি, তখন কিন্তু আমাদেরকে পিছিয়ে থাকছে যে
আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা। অত্যন্ত দুঃখজনকভাবে এমন যদি হতো যে বিচারটা 60-70% আগিয়ে গেছে, বা আমরা কয়েক বছর পার হয়ে গেছি, এখন একটা গণতন্ত্র পরিবেশ ফিরে আসছে, এবার আমরা আলোচনা করছি যে আওয়ামী লীগের কি হবে। কিন্তু আমরা সবকিছু একপাশে রেখে ভাই যেটা বললেন যে শুধু দল হিসেবে কিন্তু না, আওয়ামী লীগের কিন্তু দল হিসেবে বিচার কার্যক্রম আমরা দাবি করছি। তারা যে জুলাই ম্যাসাকার যারা তারা এটা করেছিল, এটা কিন্তু তাদের সাংগঠনিক সিদ্ধান্তেই আওয়ামী লীগ গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী কিন্তু নির্বিচারে, যে বললো 2000 মানুষকে হত্যা করেছে, 600 মানুষকে অন্ধ করেছে, পঙ্গু করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, তাহলে কিন্তু তাদের দল হিসেবে তাদের বিচার হওয়া দরকার। এবং শুধু হাসিনা এবং আওয়ামী লীগ দল, এই বিচারগুলোকে আমরা একপাশে রেখে আমরা কি করছি যে তাদের পুনর্বাসন নিয়ে কথাটা, আলোচনাটা আমরা টেবিলে তুলেছি। এবং ভারতীয় সেনাপ্রধান, আমাদের দেশের সেনাপ্রধানের কথা, বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে। এবং এই যে সফট টোন, যে তাদেরকে, আপনাকে আরেকটা কথা আমি একটা মনে করাই দিতে চাই, যে 5ই আগস্টের পরে কিন্তু এই ছাত্র নেতাদের মুখেই প্রথম রিকনসিলেশনের কথা উঠেছিল, যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, যারা বিগত দিনে লুটপাটের সাথে জড়িত না, তাদের পলিটিক্যাল রাইট কেড়ে নেওয়ার কিন্তু কোনো ইচ্ছা নাই, এটা কোনো গণতান্ত্রিক না। কিন্তু এটা পরের আলাপ। তার আগের আলাপ কি? আমরা কিন্তু এনসিপি, আপনি জানেন যে আমরা কিন্তু সুস্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়েছি যে বিচার কার্যক্রম চলার আগ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বা এটা রোড ম্যাপটা কি।